হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই স্টাডি সাকসেস কোচিং সেন্টারে। বন্ধুরা, আজকে এসেছি 32 নম্বর জিকে ক্লাস নিয়ে। আজকে যেটা আলোচনা করব 23/10/2024 সেকেন্ড শিফট। 23/10/2024 সেকেন্ড শিফটে এমটিএসএস যে এক্সাম হয়েছিল, সেই এক্সামে যে কোশ্চেনগুলো ছিল সেগুলো নিয়েই আজকে বিস্তারিত আলোচনা হবে। তোমরা যারা আগের ক্লাসগুলো দেখোনি, তোমাদেরকে বলবো আমাদের প্লেলিস্ট করা রয়েছে। এক এক করে কিন্তু অবশ্যই ক্লাসগুলো দেখে নেবে। যারা নতুন রয়েছে আমাদের চ্যানেলে ভিজিট করেছো, তো অবশ্যই বলবো যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমরা প্লেলিস্টে চলে যাও, গিয়ে ওখানে একের পর এক ক্লাসগুলো দেখে নেবে। তার সাথে সাথে এই ক্লাসের সাথে সাথে তোমরা কি করবে, আরও দেখো প্লেলিস্টে আমরা দিয়েছি সিএইচএসএল 2024-এর যে এক্সাম হয়েছিল তার কিন্তু প্রত্যেকটা শিফটের ক্লাস আমরা করিয়েছি। সেই ক্লাসগুলো কিন্তু অবশ্যই করবে, খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য ওই ক্লাসগুলো। তোমরা ওইগুলো দেখে নেবে এক এক করে সবাই। তো এখন দেখো আজকের ক্লাসের ফার্স্ট কোশ্চেন কি রয়েছে, ওয়ার্ল্ড হ্যাপিনেস ইন্ডেক্স 2023 অনুযায়ী নিচের কোন দেশ সর্বোচ্চ র্যাঙ্ক পেয়েছে? তো তিনটে দেশের মধ্যে সবচেয়ে বেশি সর্বোচ্চ র্যাঙ্কে রয়েছে কি? নেপাল, শ্রীলঙ্কা, পাকিস্তান আর বাংলাদেশ, মানে আমাদের যে প্রতিবেশী দেশগুলো রয়েছে এদের মধ্যে সর্বোচ্চ রয়েছে কোনটা? তো এটার সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার 1, নেপাল। নেপাল ছিল সব থেকে উপরে ওয়ার্ল্ড হ্যাপিনেস ইন্ডেক্স 2023 অনুযায়ী। তোমরা এখান থেকে দেখে নাও 2025, বর্তমান 2025-এর আপডেট। 2025 সালে ওয়ার্ল্ড হ্যাপিনেস ইন্ডেক্স 147টি দেশের মধ্যে ভারতের স্থান 118তম। ভারত কত দেয়? 118তম। আর হচ্ছে ফিনল্যান্ড ধারাবাহিকভাবে 8 বছর ধরে ওয়ার্ল্ড হ্যাপিনেস ইন্ডেক্স দেশ হিসাবে স্থান পেয়েছে। তাহলে দেখো ওয়ার্ল্ড হ্যাপিনেস ইন্ডেক্স হিসেবে সবচেয়ে তাহলে উপরে রয়েছে কি? ফিনল্যান্ড। গত 8 বছর ধরে কিন্তু রয়েছে এই ফিনল্যান্ড। তারপরে ডেনমার্ক রয়েছে, আইসল্যান্ড রয়েছে এবং অন্যান্য দেশগুলো রয়েছে। ভারত রয়েছে কত? 118। তারপরে দেখো 2 নম্বর কোশ্চেন, 1905 সালে হিন্দু ও মুসলমানরা ড্যাশের বিরুদ্ধে তাদের ঐক্য এবং তাদের প্রতিবাদ দেখানোর জন্য একে অপরের হাতে রাখি বেঁধেছিলেন। তো গতকালই গেল রাখি বন্ধন উৎসব। বলো কিসের কারণে হিন্দু মুসলমান একে অপরকে রাখি বেঁধেছিল? কিসের প্রতিবাদে? না 1905 মানে বুঝতেই পারছো 1905-এ কি হয়েছিল? বঙ্গভঙ্গ, তাই কি না? এই বঙ্গভঙ্গের বিরোধিতা করার জন্য। তারপরে দেখো ভারতের ভাইসরয় লর্ড কার্জন আদেশে বঙ্গভঙ্গ সম্পন্ন হয়, কিন্তু 1911 সালে আন্দোলনের ফলশ্রুতি বঙ্গভঙ্গ রদ হয়। তাহলে 1905 সালে বঙ্গভঙ্গ হয়েছিল, 1911 সালে সেটা রদ হয়েছিল। এটা তোমরা জানো, এটা এক্সামে এসছে। দেখো এবারে 2024-এর এমটিএস-এর এক্সামেও এসছে। তারপর হচ্ছে রাখি বন্ধন বা রাখি পূর্ণিমা হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী পূর্ণিমার দিনে বা পূর্ণিমা তিথিতে এটা পালিত হয়। এটি শ্রাবণ মাসে পালন করা হয়। ইংরেজি এই আগস্ট মাস চলছে, এই আগস্ট মাসে এটা পড়ে। তো অবশ্যই বাংলা এবং ইংরেজি দুটো মাস অবশ্যই জেনে রাখবে। এরপরে দেখো 3 নম্বর কোশ্চেন, বিখ্যাত সংস্কৃত ব্যাকরণ গ্রন্থ মহাভাষ্য লিখেছেন। মহাভাষ্য এটা সংস্কৃত ব্যাকরণ গ্রন্থ। তো এটা কে লিখেছেন? না এটা লিখেছেন হচ্ছে পতঞ্জলি লিখেছেন মহাভাষ্য। ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিত এশিয়ান গেমসের ফাইনাল ম্যাচে ভারত ফুটবলে 2-1 গোলে দক্ষিণ কোরিয়াকে পরাজিত করে সোনা জিতেছিল। বলো ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিত কত এশিয়ান গেমস, মানে কত সালের? তো এটা ছিল হচ্ছে 1962 সালের এশিয়ান গেমস ফাইনাল ম্যাচে ভারত ফুটবলে 2-1 গোলে দক্ষিণ কোরিয়াকে পরাজিত করে সোনা জিতেছিল। এরপর চলে যাও 5 নম্বর, ভারতের সংবিধান অনুযায়ী প্রত্যেক রাজ্যপাল তার অফিসে প্রবেশের আগে ড্যাশের উপস্থিতিতে একটা শপথ গ্রহণ করবেন এবং সদস্যতা গ্রহণ করবেন। কার উপস্থিতিতে? ভারতের সংবিধান অনুযায়ী প্রত্যেক রাজ্যপাল তার অফিসে প্রবেশের আগে হাইকোর্টের প্রধান বিচারপতির উপস্থিতিতে একটা শপথ গ্রহণ করবেন এবং সদস্যতা গ্রহণ করবেন। ঠিক আছে, তাহলে রাজ্যপাল তার দ্বারা শপথ গ্রহণ করেন হাইকোর্টের প্রধান বিচারপতি। এখান থেকে আরো কিছু নোটস তোমরা অবশ্যই জেনে রাখো। ভারতের সংবিধানের 153 ধারায় প্রতিটি রাজ্যের জন্য একজন রাজ্যপালের বিধান রয়েছে। আর ভারতের সংবিধানে ধারা 153 উল্লেখ করা হয়েছে যে একজন ব্যক্তিকে 2 বা ততোধিক রাজ্যের রাজ্যপাল হিসেবে নিযুক্ত করা যেতে পারে, যেটা আগের ক্লাসে আমি আলোচনা করেছিলাম। 153 ধারায় বলা রয়েছে যে একজন ব্যক্তি 2 বা ততোধিক রাজ্যে কিন্তু রাজ্যপাল হতে পারেন। এটাও সিপিও 2024-এও এসেছিল। আগের ক্লাসে এমটিএস এর ক্লাসে আগের দিন আমরা কিন্তু এটা আলোচনাও করেছিলাম। তারপরে দেখো 6 নম্বর কোশ্চেন, বিখ্যাত উপন্যাস দ্য হাউস অফ ব্লু ম্যাঙ্গোস লিখেছেন কি? দ্য হাউস অফ ব্লু ম্যাঙ্গোস এটা লিখেছেন কি? না এটা লিখেছেন হচ্ছেন ডেভিড ডেভিডার লিখেছেন। তারপরে আলারেপু
আলারিপ্পু নিম্নলিখিত ভারতীয় ধ্রুপদী নৃত্যের কোনটি প্রথম নৃত্য আইটেম? আলারিপ্পু নিম্নলিখিত ভারতীয় ধ্রুপদী নৃত্যের কোনটির প্রথম নৃত্য আইটেম? এটা সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার 1 ভারতনাট্যম। ভারতনাট্যমের প্রথম নৃত্য আইটেম যেটা ছিল সেটা হচ্ছে আলারিপ্পু। তাহলে অপশন নাম্বার 7 নম্বর কোশ্চেনের অপশন 1 হয়ে যাবে সঠিক অ্যান্সার। তারপরে দেখো 8 নম্বর কোশ্চেন, ভারতের মোট দেশজ উপাদান অনুমান করার সময় নিচের কোনটি চূড়ান্ত পণ্য হিসেবে স্বীকৃত? ভারতের মোট দেশজ উৎপাদন অনুমান করার সময় দেখো কি কি রয়েছে না, ঘরের রুটি বানানোর জন্য গম কেনা, হোটেলে রুটি বানানোর জন্য গম কেনা, টি ব্যাগ দিয়ে বাড়িতে চা বানানো, আর হচ্ছে ইউনিভার্সিটি হোস্টেলের ক্যান্টিনে টি ব্যাগ দিয়ে চা বানানো। তো এদের মধ্যে কোনটা মোট দেশজ উৎপাদন অনুমান করার সময় নিচের কোনটি চূড়ান্ত পণ্য হিসেবে স্বীকৃত? নিচের কোনটা? এটা সঠিক অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে অপশন নাম্বার 4, মানে শুধু এ আর সি হবে। এতে কি রয়েছে না, এতে রয়েছে ঘরে রুটি বানানোর জন্য গম কেনা, আর সিতে রয়েছে দেখো টি ব্যাগ দিয়ে বাড়িতে চা বানানো। এইগুলো চূড়ান্ত পণ্য হিসেবে স্বীকৃত। 9 নম্বর কোশ্চেন, তুঙ্গা ও ভদ্রা কোন নদীর উপনদী? এগুলো কোন নদীর উপনদী? কৃষ্ণা নদীর উপনদী তুঙ্গা এবং ভদ্রা। ভারত কবে সংবিধান গ্রহণের মাধ্যমে নিজেকে একটা সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্র রাষ্ট্র ঘোষণা করে? তাহলে অবশ্যই তিনটে ভালো করে মনে রাখতে হবে, সার্বভৌম প্রথম, তারপরে গণতান্ত্রিক প্রজাতন্ত্র রাষ্ট্র হিসেবে ঘোষণা করে। এটা কবে, কত সাল না, সালটা হচ্ছে 26শে জানুয়ারি 1950। 26শে জানুয়ারি 1950। 1950 সালে ভারতে প্রথম প্রজাতন্ত্র দিবস উদযাপনে সুকর্ণ প্রধান অতিথি ছিলেন, যেটা CHSL 2024 এসছে। এর সঙ্গে এমটিএসও এখানে লিখে রাখো, এমটিএস 2024-এও কিন্তু এই কোশ্চেনটা এসছে। সুকর্ণ ছিলেন ইন্দোনেশিয়ার প্রথম রাষ্ট্রপতি। এটা মনে রাখো। ভারতের সংবিধান 1949 সালে 26শে জানুয়ারি ভারতের গণপরিষদ দ্বারা গৃহীত হয়েছিল। 26শে জানুয়ারি 1950 সালে সেটা কার্যকর হয়েছিল। তাহলে 26শে জানুয়ারি 1949 গৃহীত হয়েছিল, 26শে জানুয়ারি 1950-এ সেটা কার্যকর হয়েছিল। 26শে জানুয়ারি 1950 সালে ভারত আনুষ্ঠানিকভাবে একটা সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্র রাষ্ট্র হয়ে ওঠে। কবে? 26শে জানুয়ারি 1950। যে কোশ্চেনটা CHSL 2024 এবং এমটিএস 2024, এমটিএস 2023 এসছে কিন্তু। তাহলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট তথ্য। আর তোমরা যারা আমাদের টেলিগ্রামে জয়েন করোনি, তো তোমাদেরকে বলবো অবশ্যই টেলিগ্রামে জয়েন করো। আর যারা এখনো ক্লাসটাকে লাইক করতে বাকি রয়েছে, বলো ক্লাসটা কি ভালো লাগছে না? তো লাগছে যদি তাহলে লাইক করছো না কেন? লাইকটা অ্যাটেন্ডেন্স। তাছাড়া কেমন লাগছে সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও, তোমাদের ফিডব্যাকগুলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও। তো পরবর্তী টপিক তো আমরা নিশ্চয়ই টপিক ক্লাস নিয়ে আসবো, করিয়েওছি। বা তোমাদের কিছু টপিক থাকলে তোমরাও সেটা মেসেজ করতে পারো, জানাতে পারো আমাদেরকে। আমাদের টেলিগ্রামে যাও, টেলিগ্রামে গিয়ে জয়েন করো। ওখানেও তোমরা কিন্তু তোমাদের মেসেজ করে তোমাদের মন্তব্য ওখানে জানাতে পারো। কোনো জিজ্ঞাসা থাকলে সেটাও করতে পারো তোমরা ওখানে। তো তোমাদের রিপ্লাই অবশ্যই দেওয়া হবে, তোমাদের প্রশ্নের উত্তর অবশ্যই দেওয়া হবে। আর চ্যানেলটা যারা নতুন রয়েছে, আজকে নতুন ভিজিট করেছো, তো অবশ্যই বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকো। এই ধরনের ক্লাস কিন্তু তোমরা রেগুলার পাবে। সন্ধ্যে 6:30টায় সন্ধ্যে 6:30টায় এই ধরনের ক্লাস কিন্তু তোমরা আমাদের চ্যানেলে পেয়ে যাবে। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকো। আর যারা এমটিএস 2025 আমাদের ব্যাচে যুক্ত হতে চাও, আমাদের ব্যাচ ইতিমধ্যে স্টার্ট হয়ে গেছে 2025-এর জন্য। এই ব্যাচে কিভাবে যুক্ত হবে? তো যুক্ত হওয়ার জন্য তোমাদেরকে প্রথম আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যে রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হাই লিখে মেসেজ করতে হবে। লিখলে ওইখানে তোমাদেরকে বলে দেওয়া হবে যে তোমরা এই মানে আমাদের এই যে ব্যাচ রয়েছে, এই ব্যাচে কিভাবে যুক্ত হবে। ব্যাচ যুক্ত হওয়ার ফিজ হচ্ছে 199 টাকা। 199 টাকা তোমরা একবার পেমেন্ট করবে। একবার পেমেন্ট করলেই তোমাদেরকে সঙ্গে সঙ্গে এই 4খানা PDF তোমাদেরকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেওয়া হবে, যেগুলো তোমরা প্রিন্ট আউট করতে পারবে। ঠিক আছে, তোমাদের কাছে যতদিন রাখতে পারবে তোমরা প্রিন্ট আউটও করতে পারবে এই পিডিএফগুলো। তো এই 4খানা PDF তোমাদেরকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেওয়া হবে। 4খানা PDF কি কি রয়েছে না, একটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার এমটিএস 2019 থেকে 24, যেটা তোমরা কোথাও পাবে না। কোনো বই, এমন বই বেরোয়নি এ পর্যন্ত বাংলাতে যে 2019 থেকে 24-এর এই এমটিএস এর প্রিভিয়াস ইয়ারের সকল কোশ্চেন থাকবে উইথ এক্সট্রা ডিটেলস দিয়ে। এটা একমাত্র আমাদের কাছেই পাবে। বা এর থেকে আমাদের ছাড়া অন্য কোথাও যদি তোমরা মানে এমনি যদি কোনো অন্যান্য চ্যানেল থেকে যদি কিনতে চাও, তাহলে দেখবে সেখানে রেটটা তোমরা বুঝে নিতে পারো। তো এত কমে কেউ দেবে না। ঠিক আছে, তো আমরা এই পিডিএফের পাশাপাশি তোমাদেরকে স্ট্র্যাটেজিকের 14খানা টপিকের উপর একটা পিডিএফ দেবো। তার পাশাপাশি কারেন্ট অ্যাফেয়ার্স 2024-এর ফুল জানুয়ারি থেকে ডিসেম্বরের পিডিএফ দেবো। এবং ইংলিশ প্রিভিয়াস ইয়ার এমটিএস প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থাকবে, তার সঙ্গে সিনোনিম, অ্যান্টোনিমস এগুলো থাকছে, গ্রামার রুলস থাকছে। তো এইগুলো, এই 4টা পিডিএফ তো তোমাদেরকে দিচ্ছি। এই 4টা পিডিএফের পাশাপাশি আরও কি দিচ্ছি দেখো, টেলিগ্রাম গ্রুপ।
তোমাদের জন্য টেলিগ্রাম গ্রুপ এই 2025 MTS এর জন্য টেলিগ্রাম গ্রুপ রয়েছে, যেই গ্রুপে অ্যাড করে দেওয়া হবে তোমাকে, তুমি পেমেন্ট করলেই তোমাদের ওখানে গ্রুপে অ্যাড হয়ে যাবে। তো অ্যাড হয়ে গেলে ওইখানে দেখতে পাবে যে আরও কত নোটস দেওয়া রয়েছে, অনেক অনেক নোটস, ইংলিশের, ম্যাথ, রিজনিং, জিকেরও, যে আমরা টপিক ওয়াইজ যে ক্লাসগুলো করাচ্ছি সেগুলো কিন্তু তোমরা ওই পিডিএফ পেয়ে যাবে। তোমরা কিন্তু প্রত্যেক ক্লাসের পিডিএফ কিন্তু পেয়ে যাবে ওই টেলিগ্রাম গ্রুপে। তো এত সব কিছু মানে পুরো তোমাদের MTS এক্সাম কভার হয়ে যাবে পুরোটা। এগুলো পড়লেই বেশি, এগুলো যদি তোমরা ঠিকঠাক করে ভালো করে পড়ো তো অনায়াসে তোমরা এক্সাম ক্র্যাশ করতে পারো। তো তার জন্য তোমাদেরকে পড়তে হবে। আমরা আমাদের সাধ্যমতো যতটা মানে যা কিছু দেওয়ার, তোমাদের যতটা দেওয়ার আমরা কিন্তু দিয়ে যাব, বোঝা গেল? তো যদি আমাদের এই ব্যাচে যুক্ত হতে চাও তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো। এরপরে দেখো 11 নম্বর কোশ্চেন। 11 নম্বর কোশ্চেনে কি রয়েছে? দিওয়ানি আম, দিওয়ানি আম পিয়েট্রা দুরার কাজের সুন্দর প্যানেল দিয়ে অলঙ্কিত মার্বেল ক্যানোপি সম্বলিত কোন স্মৃতিস্তম্ভের অংশ? দিওয়ানি আম পিয়েট্রা দুরার কাজের সুন্দর প্যানেল দিয়ে অলঙ্কিত মার্বেল ক্যানোপি সম্বলিত কোন স্মৃতিস্তম্ভের অংশ? এটা হচ্ছে লাল কেল্লা, লাল কেল্লার অংশ। এখান থেকে দেখে নাও, দিল্লি লাল কেল্লাটি 17 শতকের মাঝামাঝি মুঘল সম্রাট শাহজাহান দ্বারা নির্মিত হয়েছিল। দুর্গের নির্মাণ কাজ 1638 সালে শুরু হয়, 1648 সালে শেষ হয়। এটি মূলত কিলাই মুবারক বা আশীর্বাদ প্রাপ্ত দুর্গ নামে পরিচিত ছিল। কিলাই মুবারক। লাল কেল্লার স্থপতি ছিল ওস্তাদ আহমেদ লাহোরি। এই দুর্গটি 2007 সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য স্থান হিসাবে মনোনীত করা হয়েছিল, আর এটি যমুনা নদীর তীরে অবস্থিত। বলো লাল কেল্লা সম্পর্কে কতগুলো তথ্য একদিনে জেনে গেল, তাই কিনা? এরপরে চলে যাও 12 নম্বর কোশ্চেন। নিচের কোনটি ভারতের রবি মৌসুমের উৎপন্ন ফসল? রবি ফসল, রবি ফসল কোনটা? সয়াবিন, ভুট্টা, গম, ধান। তো এদের মধ্যে রবি মৌসুমে উৎপন্ন ফসল যেটা সেটা হচ্ছে গম। গম হয়ে যাবে সঠিক অ্যান্সার। তো খারিফ ফসল আর রবি ফসল দুটো লিস্ট আমরা আগেও আলোচনা করেছি, তো আবারও আরেকবার তোমরা দেখে নাও কি কি রয়েছে। খারিফ ফসলের মধ্যে রয়েছে ধান, তুলা, ভুট্টা, আখ, হলুদ, মটর, সয়াবিন। আর রবি ফসলের মধ্যে রয়েছে গম, বার্লি, ওট, ছোলা আর হচ্ছে মটর। তো এই দুটো লিস্ট ভালো করে তোমরা একটু মনে রাখবে, এক্সামে কিন্তু আসছে এখান থেকে কোশ্চেন। তার সঙ্গে এবার 13 নম্বর কোশ্চেন দেখো, ভারতীয় সংবিধানের ধর্মনিরপেক্ষ শব্দটি ড্যাশ সাংবিধানিক সংশোধন আইন দ্বারা সংবিধানে যুক্ত করা হয়েছিল। এই যে ধর্মনিরপেক্ষ শব্দ, এটা কোন সংশোধনী দ্বারা এটা সংবিধানে যুক্ত করা হয়েছিল? 42তম সংশোধনী কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা সংশোধনী। এখান থেকে কিন্তু অনেক কোশ্চেন আসে এক্সামে। যেমন কি কি, যে 42তম সাংবিধানিক সংশোধনী আইন যেটা 1976 দ্বারা নাগরিকদের মৌলিক কর্তব্যগুলি সংবিধানে যুক্ত করা হয়েছিল। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একদম। ভারতের সংবিধানের 51 অনুচ্ছেদ মৌলিক কর্তব্যের সাথে যুক্ত। 1976 সালে 42তম সাংবিধানিক সংশোধনীর মাধ্যমে ধারা 51 অধীনে সংবিধানের চতুর্থ অংশে 10টি মৌলিক কর্তব্য যুক্ত করা হয়েছে। যেই যেই জায়গায় দাগগুলো দিচ্ছি ওইসব পয়েন্টগুলো তোমাদেরকে ভালো করে মনে রাখতে হবে। এরপরে এখান থেকে আরো দেখে নাও, ভারতীয় সংবিধানের 51 ধারার শেষ মৌলিক কর্তব্যটি 2002 সালে 86তম সংবিধান সংশোধনী আইনের মাধ্যমে যুক্ত করা হয়েছিল। শেষ যেটা 11তম মৌলিক কর্তব্য, যেটা 2002 86তম সংশোধনীর মাধ্যমে যোগ করা হয়েছিল। এটাও এর সঙ্গে মনে রাখো, এগুলো আগে আলোচনা করেছি, তো আবারও আরেকবার করে দিলাম। তো ইম্পর্টেন্ট টপিক, এখান থেকে বারবার কোশ্চেন আসে, প্রত্যেক বছর কোশ্চেন আসে, এবছরও আসার চান্স প্রবল রয়েছে। এরপরে দেখো 14 নম্বর কোশ্চেন, নিম্নলিখিত পর্তুগিজ পর্যটকদের মধ্যে কে কৃষ্ণদেব রায়ের রাজত্বকালে বিজয়নগর সাম্রাজ্য পরিদর্শন করেছিলেন? কৃষ্ণদেব রায়ের রাজত্বকালে বিজয়নগর সাম্রাজ্য পরিদর্শন করেছিলেন তিনি হচ্ছেন ডমিঙ্গো পেস। ডমিঙ্গো পেস হয়ে যাবে সঠিক অ্যান্সার। নিম্নলিখিত সমাজ সংস্কারকদের মধ্যে কে 1876 সালে বোম্বেতে প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেন? তো সমাজ নিয়ে আমরা প্রথম দিনে ক্লাসে বলেছিলাম, মাঝেও একটা ক্লাসে সেখানেও এসেছিল, তো আবারও এসছে। দেখো কোশ্চেনগুলো এসছে, ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে।
তো প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেছেন কে? না হচ্ছে আত্মারাম পাণ্ডুরঙ্গ। এটা তো সবাই পারবে। আর এর পাশাপাশি আর কি মনে রাখতে বলছি? আর বাকি যে সমাজগুলো রয়েছে সেগুলো তোমাদেরকে মনে রাখতে বলেছি। এক কি? সেটা হচ্ছে এই দেখো, রাজা রামমোহন রায়ের ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছিল রাজা রামমোহন রায়। আর্য সমাজ 1875 সালে দয়ানন্দ সরস্বতী দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। তারপরে সত্যশোধক সমাজ বর্তমান মহারাষ্ট্রে 1873 সালে প্রতিষ্ঠিত জ্যোতিরাও ফুলে দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। তো এই সমাজগুলো কিন্তু ভালো করে এগুলো মনে রাখো, এই কটা সমাজ এবং তার কে প্রতিষ্ঠা করেছে। তারপরে চলে যাও 16 নম্বর কোশ্চেন, নিচের মধ্যে কি 1963 সালে মাদ্রাজে তার কুচিপুড়ি আর্ট একাডেমি প্রতিষ্ঠা করে? 1963 সালে মাদ্রাজে কুচিপুড়ি আর্ট একাডেমি প্রতিষ্ঠা করে তিনি হচ্ছেন কে? না, তিনি হচ্ছেন ভেমপত্তি চিন্না সত্যম। ভেমপত্তি চিন্না সত্যম। এই কুচিপুড়ি নৃত্যের গুরু ভেমপতি চিন্না সত্যম 1998 সালে পদ্মভূষণ পেয়েছিলেন। এটাও মনে রাখো, 1998 সালে পদ্মভূষণ পেয়েছিলেন। এরপর 17 নম্বর, প্রাণীদের শ্রেণীবিভাগ করার জন্য অ্যারিস্টটল নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলির মধ্যে কোনটি ব্যবহার করেছিলেন? প্রাণীদের শ্রেণীবদ্ধ করার জন্য অ্যারিস্টটল এই যে বাসস্থান ব্যবহার করেছিলেন। 2011 সালে আদমশুমারি ছিল ভারতের পরিচালিত ড্যাশ সরকারি সমীক্ষা। 2011 সালে আদমশুমারি ছিল ভারতের পরিচালিত কততম? 15তম সরকারি সমীক্ষা। ফেব্রুয়ারি 2024 অনুযায়ী নিম্নলিখিতগুলির মধ্যে কে বন্দর, নৌপরিবহন এবং জলপথের কেন্দ্রীয় মন্ত্রী? ফেব্রুয়ারি 2024 অনুযায়ী সর্বানন্দ সোনোয়াল। অপশন নাম্বার 3 সঠিক আনসার। তারপর যদি একটি নির্দিষ্ট খাবারের গ্লাইসেমিক ইন্ডেক্স অর্থাৎ জিআই গ্লাইসেমিক ইন্ডেক্স 70 থেকে 100 হয়, তাহলে সেই খাবারের ধরনটা কি? সেই খাবারের ধরন হলো উচ্চ জিআই খাদ্য অর্থাৎ উচ্চ গ্লাইসেমিক ইন্ডেক্স যুক্ত খাদ্য। 70 থেকে 100 যদি থাকে, 70 থেকে যদি 100 হয় তাহলে। তারপরে ব্যাডমিন্টন খেলা থেকেও, স্পোর্টস থেকেও কিন্তু কোশ্চেন থাকবে অবশ্যই। ব্যাডমিন্টনে কেন্দ্রে নেটটি মাঠ থেকে কত উঁচুতে অবস্থিত? ব্যাডমিন্টন মাঝখানে যে নেট টাঙানো থাকে সেটা কতটা উচ্চতা থাকে? এটা থাকে হচ্ছে 5 ফুট। 5 ফুট উচ্চতায় থাকে। আন্তর্জাতিক ব্যাডমিন্টন ফেডারেশন আইবিএফ বর্তমানে ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন নামে পরিচিত। এটি 1934 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। 1934 সালে 13.40 মিটার বাই 6.10 মিটার হলো ব্যাডমিন্টন দ্বৈত কার্টের সরকারি মাপ। 13.4 দৈর্ঘ্যটা 13.4, প্রস্থ হচ্ছে 6.10 মিটার। আর হচ্ছে কার্টের দৈর্ঘ্য 13.4 মিটার, প্রস্থ 6.1 মিটার। এটা তো এখানে বললাম এখানে। তো জালটি কেন্দ্রে স্থাপন করা হয়েছে এবং এর উচ্চতা প্রান্তে 1.55 মিটার এবং কেন্দ্রে 1.524 মিটার হয়। তারপরে 22 নম্বর কোশ্চেন, বায়ুমণ্ডলের তাপমাত্রা সাধারণত উচ্চতার সাথে হ্রাস পায়। যত উচ্চতা বাড়তে থাকে বায়ুমণ্ডলের তাপমাত্রা তত কমতে থাকে, এটা তো আমরা জানি। তবে কখনো কখনো এই ঘটনাটি ট্রপোস্ফিয়ারে বিপরীত হয়ে যায়। এই ঘটনাটি ড্যাশ নামে পরিচিত। কখনো কখনো এটা আবার এর বিপরীত হয়ে যায়, মানে উচ্চতা বাড়ার সাথে সাথে তাপমাত্রাটা হ্রাস না পেয়ে বাড়তে থাকে কখনো কখনো। এই ঘটনাটি ট্রপোস্ফিয়ারে বিপরীত হয়েছে। এই ঘটনাটি ড্যাশ নামে পরিচিত। কি নামে পরিচিত? না হচ্ছে অ্যাডিয়াব্যাটিক ল্যাপস রেট। অ্যাডিয়াব্যাটিক ল্যাপস রেট নামে পরিচিত। এটা হবে এর বিপরীত হয়ে যায়। না, তাপমাত্রা বিপর্যয়। অপশন 1 তাপমাত্রা বিপর্যয় নামে পরিচিত। এরপরে দেখো 23 নম্বর কোশ্চেন, নিচের কোন বিবৃতিটি ডাল্টনের পারমাণবিক তত্ত্বের সঠিক অনুমান? ডাল্টনের পারমাণবিক তত্ত্ব 5খানা দেওয়া রয়েছে এখানে দেখো। তো এদের মধ্যে সঠিকটা আমাদেরকে খুঁজতে হবে। কি কি রয়েছে এখানে? তো এদের মধ্যে সঠিকটা আমি বলে দিই। অপশন এ যেটা রয়েছে, সমস্ত পদার্থ পরমাণু দিয়ে গঠিত, এই পরমাণু রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে, এটা সঠিক রয়েছে। অপশন সিতে যেটা রয়েছে, বিভিন্ন উপাদানে পরমাণু ভর,
এবং রাসায়নিক বৈশিষ্ট্য পরিবর্তিত হয়। আর ইতে যেটা রয়েছে, একটি যৌগ সবসময় ধ্রুবক, আপেক্ষিক সংখ্যা এবং পরমাণু ধরন থাকবে। এই তিনটে সঠিক, বাকি যে দুটো রয়েছে ওগুলো ভুল রয়েছে। এসিই এই তিনটে সঠিক রয়েছে। 24 নম্বর দেখো, 2023 সালের ফেব্রুয়ারিতে ভারত সফরকারী জার্মান চ্যান্সেলরের নাম কি? ভারত সফরকারী জার্মান চ্যান্সেলর নাম কি? ওয়ালফ স্কোলজ। ওয়ালফ স্কোলজ হয়ে যাবে অপশন নাম্বার 2 সঠিক অ্যান্সার। আর আজকের ক্লাসের শেষ কোশ্চেন, হরিহরন নিম্নলিখিত কোন ক্ষেত্রে তার অবদানের জন্য 2004 সালে পদ্মশ্রী উপাধিতে ভূষিত হন? হরিহরন তো উনি একজন সঙ্গীতে 2004 সালে পদ্মশ্রী উপাধিতে ভূষিত হয়েছেন। তো এই ছিল আজকের 25খানা কোশ্চেন। আশা করি সবার ক্লাসটা ভালো লেগেছে। যারা এখনো ক্লাসটাকে লাইক করোনি নিশ্চয়ই এবার করে ফেলেছো ক্লাসের শেষে। আর চ্যানেলে যারা সাবস্ক্রাইব করোনি, নতুন রয়েছে, ভিজিট করেছো, তো চ্যানেলে সাবস্ক্রাইবের পাশাপাশি আমাদের টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে। এখানে তোমরা ক্লাসের নোটিফিকেশান পেয়ে যাবে। সাবস্ক্রাইব করে থাকলে তো ওখান থেকে পেয়ে যাবে অবশ্যই। তাছাড়া এই টেলিগ্রামে নোটিফিকেশান পেয়ে যাবে। টেলিগ্রামে আরও তোমাদের কি সুবিধা রয়েছে, এখানে থাকলে তোমরা তোমাদের এক্সাম রিলেটেড সমস্ত কিছু আপডেট পেয়ে যাবে। কোথাও তোমাদেরকে গিয়ে সার্চ করতে হবে না, কোনো কিছু করতে হবে না। যা কিছু তোমাদের MTS এর নোটিফিকেশান আসবে সমস্ত কিছু আমরা আমাদের টেলিগ্রামে আপলোড করব। সেটা তোমরা সহজেই সঙ্গে সঙ্গে কিন্তু জানতে পেরে যাবে। এতে তোমাদের কোনো সমস্যা হবে না। এছাড়া বিভিন্ন জব রিলেটেড আপডেট, নতুন কিছু জবের নোটিফিকেশান এলে সেটাও আমরা এখানে আপলোড করি, সেটাও তোমরা জানতে পেরে যাবে। এই জন্য বলছি টেলিগ্রামে যুক্ত থেকে আমাদের সঙ্গে যুক্ত থাকো। টেলিগ্রামে জয়েন হতে গেলে তোমরা টেলিগ্রামে যাও, গিয়ে ওখানে সার্চ করলে পেয়ে যাবে, বা টেলিগ্রামে লিঙ্ক রয়েছে দেখো ডেসক্রিপশনে, ওখান থেকেও জয়েন করতে পারো। আর এই যে আমাদের পেড MTS এর যে ব্যাচ চলছে 2025, তো এখানে যদি যুক্ত হতে চাও তো দেরি করো না, 6294528484 এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করো। আর যদি তোমরা কেউ শুধুমাত্র এই প্রিভিয়াস ইয়ারের পিডিএফটা নিতে চাও 2019-24, এর প্রাইস পড়বে হচ্ছে 149। শুধুমাত্র এইটার প্রাইস পড়বে 149। আর পুরো 4খানা পিডিএফ এর পাশাপাশি আরও যে আমরা যে নোটসগুলো দেবো, ম্যাথ, রিজনিং, কারেন্ট অ্যাফেয়ার্স 2025, এছাড়া বিভিন্ন টপিক ওয়াইজ আরও ক্লাস, ইংলিশ, এ সকল যে নোটস আরও দেওয়া হবে 4খানার সঙ্গে সঙ্গে, তো তার জন্য তোমাদেরকে পেড করতে হবে 199। 199 হলে তোমাদের কিন্তু পুরো MTS এর এক্সামটা পুরো কভার হয়ে যাবে। ঠিক আছে? তো 199 এটা তোমরা পেড করবে কিভাবে, তার আমরা প্রসেস আমরা হোয়াটসঅ্যাপে বলে দেবো। তো হোয়াটসঅ্যাপে মেসেজ করো যদি নিতে চাও, আমাদের ব্যাচে যুক্ত হতে চাও, তাহলে অবশ্যই দেরি না করে মেসেজ করো।